আসসালামু আলাইকুম, বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদের শিরোনাম। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা, বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। এসব অপরাধ করতে তারা আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহার করতেন বলেও অভিযোগে বলা হয়েছে। ৪০ পৃষ্ঠার অভিযোগপত্রে মোট ১৩টি অভিযোগ করেছেন ওই ব্যক্তি। সংবাদে এই দিকে জানবেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশারিবুনিয়া গ্রামের হাবিবুর রহমান নান্না শিকদার। মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়ে সব সুযোগ সুবিধা ভোগ করছেন। অভিযোগ আছে তিনি মুক্তিযুদ্ধের সময় লুট করা টাকা স্বর্ণালঙ্কার থেকে তৈরি করেছেন। একই এলাকার মিরাজ শিকদার এসব অভিযোগ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে একটি অভিযোগ দায়ের করেন। সংবাদ শেষে জানবেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরাগ করিডর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে গাজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা, বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। এসব অপরাধ করতে তারা আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহার করতেন বলেও অভিযোগে বলা হয়েছে। গত ২৩ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনে ভুক্তভোগী এক ব্যক্তি এমন অভিযোগ দায়ের করেন। ৪০ পৃষ্ঠার অভিযোগপত্রে মোট ১৩টি অভিযোগ করেছেন ওই ব্যক্তি। অভিযোগে বলা হয়, পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিন ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, প্রতারণা, মানুষকে ভয় দেখিয়ে এবং নিরীহ ব্যক্তিদের মামলায় যুক্ত করাসহ অবৈধভাবে টাকা উপার্জন, পাচার ও হয়রানি করে আসছেন। অনুসন্ধান সাপেক্ষে তাদের কঠোর শাস্তি হওয়া জরুরি। অভিযোগ থেকে জানা যায়, আশরাফুজ্জামান নামের ওই ব্যক্তির উত্থান মূলত ২০০৮ সাল থেকে। ২০০৯ সালে সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগেই তার পরিবারের এক সদস্যকে প্রেমের ফাঁদে ফেলেন আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিন। এরপর ২০০৯ সালে সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তার পরিবারের জামাই পরিচয় দিয়ে সচিব, পুলিশ, বিচার বিভাগসহ বিভিন্ন বাহিনীর প্রভাবশালীদের সাথে সম্পর্ক গড়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া তার পেশা হয়ে ওঠে। নিজে পুলিশ, আমলা ও বিচার বিভাগকে ব্যবহার করে সাধারণ মানুষকে মামলায় ফেলে আবার মামলা থেকে বাঁচানোর নামে ভুক্তভোগীর পরিবার থেকে টাকা আদায় তার প্রধান ব্যবসা। এছাড়া কর্মকর্তাদের বিপদে ফেলে টাকা হাতিয়ে নেওয়াও হয়ে ওঠে তার পেশা। অপরাধ সম্পন্ন করতে যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পরিবারের জামাই পরিচয় ব্যবহার করায় সাহারা খাতুন নিজেই তাকে একবার কারাগারে পাঠিয়েছিলেন। ওই ব্যক্তি নিজেকে ডক্টর দাবি করলেও তা ভুয়া। অপরাধের টাকা বিদেশে পাচার করার অভিযোগও রয়েছে তার এবং জিনিয়া জিন্নাতের বিরুদ্ধে। ৯৬টির বেশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায় আশরাফুজ্জামান মিনহাজের। মানুষকে বিপদে ফেলে টাকা নেওয়া হয়ে গেলে ৩ থেকে ৬ মাসের মধ্যে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেন তিনি। মিনহাজ উদ্দিন নামে এই প্রতারক অধিকাংশ সময়ে থাকেন বিভিন্ন সার্কিট হাউজে। জিনিয়া জিন্নাত ও তাহমিনা আক্তার তিন্নি, এক নারী জজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পরিবারের এক সদস্য ও বিদেশে থাকা এক নারীকে জায়গা বুঝে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন তিনি। তবে এসব নারীদের মধ্যে জিনিয়া জিন্নাতি কেবল ওই ব্যক্তিকে মিনহাজ উদ্দিন নামে তার স্বামী হিসেবে উল্লেখ করেন টাঙ্গাইলের সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসানের কাছে। জিনিয়া জিন্নাত ও ওই ব্যক্তির একাধিক নামের পাশাপাশি একাধিক জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগ রয়েছে জিনিয়া জিন্নাতের পিতা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও ওই কোটায় বিসিএস ক্যাডার হয়েছেন তিনি। আর জিনিয়া জিন্নাতের বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানাতেও সহায়তা করেছেন এই প্রতারক জিনিয়া জিন্নাতের কথিত স্বামী মিনহাজ উদ্দিন। অভিযুক্ত মিনহাজ উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুরের আছাদ মিয়ার বাড়ির মো. হারুন অর রশিদের ছেলে। আর পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত বরিশালের বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামের রত্তন আলী শরীফের মেয়ে। রত্তন আলী শরীফ নিজেকে বীর প্রতীক দাবি করলেও অভিযোগে বলা হয়েছে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা।
প্রভাবশালী নারী, সচিব, ম্যাজিস্ট্রেট, জজ, বিচারপতি, রাজনৈতিক নেতা ও পুলিশের সাথে সখ্যতা গড়ে তুলে তাদের ব্যবহার করে অপরাধ ও প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ায় আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিনে পেশা। 13টি অভিযোগের প্রথমটিতে বলা হয়, পিতা মুক্তিযোদ্ধা না হলেও সেই মুক্তিযোদ্ধা কোটায় কন্যা জিনিয়া জিন্নাত বিসিএস ক্যাডার হয়েছেন। সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ার পর বর্তমানে তিনি পর্যটন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব। অনুসন্ধান সাপেক্ষে চাকরি থেকে অপসারণ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। জিনিয়া জিন্নাতের পিতা রত্তন শরীফ মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে বীর প্রতীক দাবি করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করছেন। শেখ হাসিনার দেওয়া বীর প্রতীক উপাধিতে তিনি কর্পোরাল ব্যবহার করেছেন, মানে তিনি সেনাবাহিনী থেকে মুক্তিযুদ্ধ করেছেন। গেজেটে দাবি করেছেন তিনি বিমান বাহিনী থেকে মুক্তিযুদ্ধ করেছেন এবং অবসরে গেছেন ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে। আবার অন্য এক গেজেটে দাবি করেছেন তিনি পুলিশ বাহিনী থেকে মুক্তিযুদ্ধ করেছেন। অভিযোগ রয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে রত্তন শরীফ নিজেকে বীর প্রতীক দাবি করেছেন অথবা নিজেকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন। আরও অভিযোগ আছে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার পর তার কথিত স্বামীকে নিয়ে মামলা বাণিজ্যসহ বিভিন্ন অপরাধে জড়িত তিনি। দ্বিতীয় অভিযোগে বলা হয়, স্বামীর পরিচয় না থাকলেও অনৈতিক সম্পর্কে গর্ভের সন্তানকে হত্যা করেছিলেন টাঙ্গাইলের গোপালপুরের সাবেক সহকারী কমিশনার ভূমি জিনিয়া জিন্নাত, যা শাস্তিযোগ্য অপরাধ হলেও ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। জিনিয়া জিন্নাত টাঙ্গাইলের গোপালপুরে সহকারী ভূমি কমিশনার থাকাকালে তার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কে জড়িয়ে গোপনে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ রয়েছে। ভূমিষ্ঠ হওয়ার আগেই শেষ করে দেওয়া ওই সন্তানের পিতাকে নিশ্চিত হওয়া না গেলেও অতি গোপনে গর্ভের সন্তান হত্যার ফলে অসুস্থ হয়ে পড়েন জিনিয়া জিন্নাত। টাঙ্গাইলের ২৮ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল গাইনি বিভাগের ওয়ার্ড নম্বর W3 U3 বিদেশ নম্বর বেডে 2018 সালের 1 আগস্ট থেকে 2 আগস্ট পর্যন্ত দুদিন এ কারণে ব্যবহার করেন জিনিয়া জিন্নাত। রোগীর ছাড়পত্রে স্বামীর নাম নেই। এজন্য অসুস্থতার কারণ দেখিয়ে 12 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত 24 দিন ছুটি কাটান। ছুটি ভোগের প্রায় মাস পরে অসুস্থকালে ছুটি মঞ্জুরের নথিতে 2018 সালের 12 নভেম্বর স্বাক্ষর করেন তৎকালীন টাঙ্গাইল জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। দেশে গর্ভের সন্তান হত্যা দণ্ডবিধিতে ধারা 312, 316 শাস্তিযোগ্য অপরাধ। তা সত্ত্বেও জিনিয়া জিন্নাত ও তার অনৈতিক সঙ্গীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। হাসপাতালের নথিতে স্বামীর কোনো তথ্য নেই। যদিও এটি পুলিশ কেস তবুও গোপনে এমন অপরাধ ঘটিয়েছেন জিনিয়া জিন্নাত। তৃতীয় অভিযোগে বলা হয়েছে জিনিয়া জিন্নাত নির্বাহী কর্মকর্তার স্বামী নিজেই ম্যাজিস্ট্রেট সেজে বেরিয়ে পড়তেন অভিযানে। করতেন গাড়ি জব্দ, জরিমানা ও চাঁদাবাজি। সহযোগিতা করতেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্ত্রী জিনিয়া জিন্নাত নিজেই। নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে জিনিয়া জিন্নাতের কথিত স্বামী তার সরকারি গাড়ি ও গানম্যান ব্যবহার করে নিজেই ম্যাজিস্ট্রেট সেজে বেরিয়ে পড়তেন অভিযানে। পরিচালনা করতেন ভ্রাম্যমাণ আদালত। 2টি গাড়ি জব্দ করেন দুলালপুর থেকে এবং সেগুলো আলাদা ড্রাইভার দিয়ে নিজের হেফাজতে নেন। বিষয়টি নিয়ে জিনিয়া জিন্নাতকে শোকজ করা হয়েছিল, ফলাফল শূন্য। এছাড়া সেই কথিত স্বামী বিভিন্ন মানুষের কাছ থেকে জরিমানা আদায় করেছেন। চালকদের পাঠিয়ে গাড়িতে বসে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদা আদায় করতেন তার কথিত স্বামী। সরকারি গাড়ি ব্যবহার করে ঘুরতেন দেশের বিভিন্ন স্থানে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্যক্তিগত গাড়িতে জ্বালানি নিয়ে টাকা না দিয়ে চালককে দিয়ে পাম্পের খাতায় স্বাক্ষর করিয়ে রাখতেন। নেশা করার জন্য বারেও যেতেন ওই ব্যক্তি। এসব অপরাধে দ্বিমত করা চালকদের বেতন না দিয়ে অব্যাহতি দিতেন মিথ্যা অভিযোগ দিয়ে। এসব সার্বিক অপরাধে সহযোগিতা করতেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত। অভিযোগ আছে ঠিকমতো অফিসও করতেন না জিনিয়া জিন্নাত। 4 নম্বরে অভিযোগে বলা হয়েছে বেতন দেওয়ার পরিবর্তে অপরাধ জায়েজ করতে মিথ্যা অভিযোগে চালককে বেতন না দিয়ে চাকরি থেকে অপসারণ করেছেন জিনিয়া জিন্নাত। শিবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে জিনিয়া জিন্নাত তার কথিত স্বামীর কথায় পৌরসভার সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ড্রাইভারকে বেতন ভাতা না দিয়ে ডিউটিকালে তার কাছ থেকে নানাভাবে টাকা নিতেন। এখনও তার কাছে ওই চালক রোবেল মিয়ার 4 লাখের বেশি টাকা পাওনা। কথিত স্বামী পরিচয় দেয়া ব্যক্তির অপরাধ জায়েজ করতে রোবেল মিয়াকে অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে চাকরিচ্যুত করেন জিনিয়া জিন্নাত। চাকরি ফিরে চাইতে গেলে চালককে ঘাড় ধরে বের করে দেন। 5ম অভিযোগে বলা হয় তিনি ক্ষমতার অপব্যবহার করে কথিত স্বামীকে নিয়ে সরকারি গাড়ি ও প্রোটোকল নিয়ে ঘুরতেন দেশের বিভিন্ন প্রান্তে। খরচ নিতেন চালক ইদ্রিসের কাছ থেকে। পরে বেতন না দিয়েই সেই চালককে অপসারণ করা হয়।
জিনিয়া জিন্নাত নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে অফিস শেষে ক্ষমতার অপব্যবহার করে কথিত স্বামীকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রোটোকল নিয়ে ঘুরতেন। গাড়ির জ্বালানি এবং আনসার সদস্য ও তাদের যাবতীয় খরচ বহন করতে হতো চালককে। ওই চালককে নিয়ে সরকারি গাড়ি ব্যবহার করে তিনি নোয়াখালী গিয়েছিলেন কথিত স্বামীর সাথে। কিন্তু শেষ পর্যন্ত বেতন না দিয়ে চাকরি থেকে বের করেন দেন সেই চালককে। চালক মো. ইদ্রিস আলীও প্রায় 2 লাখের উপরে পাওনা। 6 নম্বর অভিযোগে বলা হয়, সরকারি গাড়ি মেরামতের টাকা ও জ্বালানি খরচের টাকা পরিশোধ না করে উল্টো চালককে মিথ্যা শোকজ দিয়ে সরকার চাকরি খেয়েছেন জিনিয়া জিন্নাত। এসবের পেছনে ছিলেন কথিত স্বামী মিনহাজ উদ্দিন। নরসিংদীর শিবপুরে সরকারি গাড়ি মেরামতের খরচ না দিয়ে গাড়ির পার্টস ও ইঞ্জিন নাড়াচাড়া করে চালক রোবেল গাড়ি নষ্ট করেছে এমনসহ নানা অভিযোগে শোকজ করেন জিনিয়া জিন্নাত। পাশাপাশি সরকারি ও ব্যক্তিগত গাড়িতে জ্বালানি নিয়ে তিনি তাতে সই করাতেন চালক রোবেলকে দিয়ে। পরে সেই টাকাও পরিশোধ না করে চালকের উপর দোষ চাপান এবং মিথ্যা মামলারও হুমকি দেন। পরে শোকজের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরি ফেরত, ক্ষতিপূরণ এবং জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামীর শাস্তি চান ভুক্তভোগীরা। 7 নম্বর অভিযোগে বলা হয়, কোরবানির কসাইয়ের টাকাও পরিশোধ করেননি কথিত স্বামী ও জিনিয়া জিন্নাত। নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে কোরবানির দিয়ে কসাইয়ের টাকাও পরিশোধ করেননি জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী। চরম খারাপ আচরণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 8 নম্বর অভিযোগে বলা হয়েছে, জিনিয়া জিন্নাতের নির্দেশে ক্ষমতার অপব্যবহার করে বহিরাগত হয়েও তার স্বামী লোকজন নিয়ে সহকারী কমিশনার ভূমির চেয়ারে বসে খাবার গ্রহণ করেছেন। এ ঘটনা ঘটে 2024 সালের 4 জানুয়ারি। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সহকারী কমিশনার ভূমির ওই অফিসের সাবেক সহকারী কসিমনার ভূমি জিনিয়া জিন্নাতের কথিত স্বামী এ ঘটনা ঘটান। তার কথিত স্বামী গোপালপুর ভ্রমণে যাবেন এ কারণে ক্ষমতার অপব্যবহার করে তার সকল বন্দোবস্ত করার জন্য আগেই জিনিয়া জিন্নাত নির্দেশ দেন তৎকালীন ভূমি সহকারী কমিশনার নাজমুল হাসানকে। সাধারণ ব্যক্তি হয়েও কথিত স্বামী কমিশনারের জায়গায় বসে সবাইকে নিয়ে খাবার গ্রহণ ও ছবি তোলেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন নাজমুল হাসান। ক্ষমতার অপব্যবহার করে এমন ঘটনা অপরাধ ঘটালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। 9 নম্বরে বলা হয়, স্ত্রী ম্যাজিস্ট্রেট তাই স্ত্রীর সহায়তায় মামলা বাণিজ্য করেন কথিত স্বামী। নিরীহ মানুষের নাম মামলায় যুক্ত করে সেই মানুষকে মামলা থেকে বাঁচানোর নামে টাকা আদায় তার ব্যবসা। নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে বহু মানুষকে হয়রানি করেছেন তারা। নোয়াখালীতে নিজ এলাকায় অন্তত 10 জনকে তিনি মামলায় ফাঁসানোর অভিযোগ রয়েছে। এমনকি নিজের পিতা হারুনুর রশিদকে মামলা দিয়ে জেল খাটিয়েছেন আশরাফুজ্জামান মিনহাজ ও জিনিয়া জিন্নাত চক্র। 10 নম্বর অভিযোগে বলা হয়েছে, নিজের জবাবসহ শাস্তি এড়াতে ডিসি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে নিজের বিরুদ্ধে শোকজের নথি সরিয়ে ফেলেছেন জিনিয়া জিন্নাত। তার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহারে অনিয়ম ও সরকারি ফোন নিয়ে ভারতে ট্রেনিংয়ে যাওয়াও বিষয়ে শোকজ করলেও সব শোকজের নথি ও জবাব সরিয়ে ফেলা হয়েছে। 1 জুন 2023 তারিখে ভারতে সরকারি মোবাইল ফোন নিয়ে যাওয়ার বিষয়ে শোকজ করা হয়। শোকজ থাকলেও জবাব সরিয়ে ফেলেছেন। নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে তাকে এসব শোকজ করা হয়, যা প্রভাব খাটিয়ে সরিয়ে ফেলেন। 11 নম্বর অভিযোগে বলা হয়, জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী ঘুষদুর্নীতির অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ দুজন এতটা ভয়ঙ্কর ও দুর্নীতিবাজ ছিলেন যে জিনিয়া জিন্নাতের বদলির খবরে নরসিংদীর শিবপুরের সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করে। 12 নম্বর অভিযোগে জানা যায়, আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির রিসার্চার বলে নিজেকে দাবি করেছেন। কিন্তু তারই দেওয়া তথ্যে দেখা যায়, যেখানে তিনি রিসার্চার হিসেবে কাজ করছেন 2010 সাল থেকে, সেখানেই তিনি ছাত্র ছিলেন তিনি 2011 সাল থেকে। অর্থাৎ শিক্ষার্থী হওয়ার আগেই শিক্ষক সেজে বসে আছেন। অন্যদিকে জিনিয়া জিন্নাতের বাবা রত্তন আলী শরীফের বিরুদ্ধে অভিযোগে হয় তিনি নিজেকে যুদ্ধাহত একজন বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। কিন্তু তার জাতীয় পরিচয়পত্রের নামের সাথে মুক্তিযোদ্ধা সংক্রান্ত বিভিন্ন নথিতে নামের মিল নেই। তার 9টি নামের রকম দেখা যায়। 1. জাতীয় পরিচয়পত্রে তার নাম মো. হাম্মদ রত্তন আলী শরীফ বীর প্রতীক। 2. লাল মুক্তি বার্তায় তার নাম মোহাম্মদ রত্তন আলী শরীফ বীর প্রতীক বিমান। 3. খেতাবপ্রাপ্ত গেজেটে, গেজেট নং 541, তার নাম কর্পোরাল রতন শরীফ পুলিশ। 4. বিমান বাহিনী গেজেটে, গেজেট নং 337, তার নাম ফ্লাসা রতন আলী শরীফ। 5. বিমান বাহিনীর বীর প্রতীকের তালিকায় তার নাম কর্পোরাল রতন শরীফ পুলিশ। 6. 1973 গেজেটে, গেজেটে সিরিয়াল নং 291, তার নাম রতন শরীফ। 7. বেসামরিক গেজেটে, গেজেট নং 1321, তার নাম মো.
রতন আলী শরীফ, বীরপ্রতীক ৮, বীরত্বভূষণ সন্দে, সনদ নং 291, তার নাম কর্পোরাল রতন শরীফ 9, খেতাবপ্রাপ্ত আরেক তালিকায় তার নাম কর্পোরাল, অবসরপ্রাপ্ত রতন শরীফ হিসেবে তার নাম লেখা। অর্থাৎ একই ব্যক্তির নাম রাষ্ট্রীয় নথিতে 8 ভাবে লেখা। অনেক গুরুত্বপূর্ণ নথিতে তার পিতার নাম উল্লেখ নেই। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দাবি করা বীরত্বভূষণ সন্দে তারিখও উল্লেখ নেই। নিজেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা দাবি করলেও চিকিৎসা সনদ পাওয়া যায়নি। এসব অসঙ্গতির পাশাপাশি অভিযোগ পাওয়া যায় ওই ব্যক্তি আসল রতন শরীফ মুক্তিযোদ্ধা নয় এবং বিশেষ প্রভাব খাটিয়ে বিভিন্ন তালিকায় নাম উঠিয়েছেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম ঠিকানা: রতন আলী শরীফ, বীরপ্রতীক, পিতা নূর মোহাম্মদ শরীফ, মাতা কদভানু, গ্রাম রাকুদিয়া, ডাকঘর রাকুদিয়া, থানা বাবুগঞ্জ, জেলা বরিশাল। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় অনুসন্ধান সাপেক্ষে ব্যবস্থা নেওয়া, তার সব তথ্য যাচাই সাপেক্ষে মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল, রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা ফেরত এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেছেন পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত। বিভিন্ন স্থানে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির নাম আশরাফুজ্জামান মিনহাজ বললে তিনি বলেন এ নামে কাউকে চেনেন না। ছবি দেখালে পরে স্বীকার করেন এই ব্যক্তি তার স্বামী। তথ্যসূত্র বাংলা ভিশন। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশারিবুনিয়া গ্রামের হাবিবুর রহমান নান্না শিকদার মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়ে সব সুযোগ সুবিধা ভোগ করছেন। এছাড়া অভিযোগ উঠেছে নান্না শিকদার পৈতৃক সূত্রে 13 কাঠা জমির মালিক হওয়ার কথা থাকলেও এলাকায় তার হয়েছে 800 কাঠা জমি। অভিযোগ আছে এসব জমি তিনি মুক্তিযুদ্ধের সময় লুট করা টাকা, স্বর্ণালঙ্কার থেকে তৈরি করেছেন। একই এলাকার মিরাজ শিকদার এসব অভিযোগ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে মিরাজ শিকদার জানান, হাবিবুর রহমান নান্না শিকদার, মুক্তিযোদ্ধা সনদ নং 0605050064, সে মুক্তিযোদ্ধা নয়। প্রকৃতপক্ষে রাজাকার এবং এ বিষয়ে সাবসেক্টর কমান্ডার, সেক্টর 9, মেজর জিয়া উদ্দিন আহমেদ 2002 সালের 2 আগস্ট একটি প্রত্যয়নপত্র প্রদান করেন। হাবিবুর রহমান নান্না শিকদার 1971 সনে রাজবিহারী ডাক্তার বাড়ি থেকে 65,000 টাকা ও 40 ভরি স্বর্ণ লুট করে। এ বিষয়ে বাবুল হালদার 2016 সালের 13 এপ্রিল আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে একটি দরখাস্ত করেন। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা 2017 সালের 10 জানুয়ারি তারিখে 84 জন রাজাকার এর তালিকা করে জেলা প্রশাসকের কাছে প্রেরণ করেন। উক্ত তালিকায় 60 নং নামটি নান্না, পিতা আচাহার আলী, 1971 সনে মহান স্বাধীনতা যুদ্ধে রাজবিহারী ডাক্তার বাড়িতে 7 জনকে হত্যা করে রাজাকারা এবং 1972 সালের 2 এপ্রিল ভান্ডারিয়া থানায় মামলা হয়। মামলা নং 1, ধারা 14744838037943630234, যেখানে আসামি 19 জন। নান্নার আপন বড় ভাই মানিক শিকদার 10 নং আসামি। মামলাটি আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। হাবিবুর রহমান নান্নার পিতা আজহার আলীরা 4 ভাই। তারা প্রত্যেকে স্থানীয় মাপে 13 কাঠা জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়। কিন্তু আজহার আলী আনুমানিক 40 বিঘা বা 800 কাঠা ভূমির মালিক। অভিযোগপত্রে আরও বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা, লুট, ভাঙচুর, অগ্নিসংযোগ করেও নান্না শিকদার মুক্তিযোদ্ধা হয়েছে। তিনি দিব্যি মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ সুবিধা গ্রহণ করছেন। তিনি যে মুক্তিযোদ্ধা নন তার যথেষ্ট প্রমাণ থাকায় আমি তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কাউন্সিলে একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ঠু তদন্ত শেষে নান্না শিকদারের মুক্তিযোদ্ধা সনদ বাতিল চাইছি। মুক্তিযুদ্ধ কাউন্সিলে অভিযোগের পর আমাকে 2 বার মুক্তিযুদ্ধ কাউন্সিলে ডাকা হয়, আমার কাছে টাকাও চাওয়া হয়। তখন আমি টাকা দিতে অস্বীকার করলে পিরোজপুরে তৎকালীন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাক্ষীদের পূর্ণ সাক্ষ্য না নিয়ে মনগডা সাক্ষ্য লিখে তদন্ত প্রতিবেদন পেশ করে। এ সময় আমাকেও স্থানীয় প্রভাবশালী নেতারা বিভিন্নভাবে হুমকি দিয়ে অভিযোগপত্র তুলে নেওয়ার জন্য বলেন। ভান্ডারিয়ার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু জনকণ্ঠকে বলেন, নান্না শিকদার যুদ্ধ করেছেন এ ব্যাপারে আমাদের কাছে কোনো রকমের প্রমাণাদি নেই, বরং তার বাবা এলাকার স্বীকৃত রাজাকার ছিলেন, যার জন্য তিনি জেলও খেটেছেন। একই সাথে নান্না শিকদারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় হত্যা, লুট, ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তবুও তিনি কিভাবে মুক্তিযোদ্ধা হলেন আমাদের জানা নেই। নান্না শিকদার দাবি করেছিলেন তিনি ভারতে গিয়েছিলেন। তবে বাস্তবে দেখা গিয়েছে অনেকে দেশে লুটপাট ভাঙচুর করেও ভারতে গিয়েছিলেন, এটা কোনোভাবেই প্রমাণ করে না তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। এমনকি তার কথার মধ্যেও দ্বিচারিতা দেখা যায়।
অভিযুক্ত হাবিবুর রহমান নান্না শিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জনকণ্ঠকে জানান, ব্যক্তিগত শত্রুতার জের ধরেই আমাকে রাজাকার বানানোর চেষ্টা করা হচ্ছে। তবে অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সেগুলো বারবার এড়িয়ে যান এবং বলেন সব ষড়যন্ত্র। তথ্যসূত্র জনকট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরাগ করিডর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে গাজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর আল জাজিরার। গত 18 মার্চ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় আবারও ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল। ওই সময় মিসর সীমান্তবর্তী রাফা নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে তারা। সঙ্গে সেখানকার মানুষকে অন্য অঞ্চলে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়। এরপর অসংখ্য হামলা ও বর্বরতা চালিয়ে রাফাকে সম্পূর্ণভাবে দখল করেছে ইসরায়েল। আগে থেকেই সীমান্তবর্তী গাজার ফিলাডেলফি করিডর দখল করে রেখেছিল ইসরায়েলি সেনারা। এরপর খান ইউনিসের কাছে ইসরায়েল তৈরি করে মোরাক করিডর। এই করিডরটির নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাফা খান ইউনিস থেকে আলাদা হয়ে যায়। অপরদিকে রাফার পুরো অঞ্চলটি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে। দখলদারদের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ শনিবার বলেছেন, রাফা এখন থেকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসেবে বিবেচিত হবে। সেখানে আর কোনো ফিলিস্তিনিকে অবস্থান করতে দেওয়া হবে না। দখলদার এ মন্ত্রী বলেছেন, গাজার মানুষ যদি গাজায় থাকতে চান তাহলে এটিই তাদের জন্য শেষ সুযোগ। এজন্য তাদের হামাসকে নির্মূল করতে হবে এবং সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। তিনি গাজাবাসীর উদ্দেশ্যে বলেন, এটি হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্ত করা এবং যুদ্ধ শেষ করার চূড়ান্ত মুহূর্ত। যদি এই সুযোগ কাজে লাগানো না হয় তাহলে প্রতিরক্ষা বাহিনী গাজার বেশিরভাগ অঞ্চলে তীব্র হামলা চালানো শুরু করবে এবং আপনাকে যুদ্ধস্থল থেকে সরে যেতে হবে। তিনি আরও বলেন, হামাস গাজার বাসিন্দাদের রক্ষা করতে সক্ষম নয়। হামাসের নেতারা সুড়ঙ্গের ভেতর নিরাপদ জায়গায় তাদের পরিবারকে নিয়ে আছে, আর বিদেশে থাকা নেতারা আছে দামি হোটেলে। সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে কয়েক বিলিয়ন ডলার। গাজাবাসীর হামাসের বিরুদ্ধে দাঁড়ানো এবং সব জিম্মিকে মুক্ত করার এখনই সময়। এটি যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায়। এছাড়া ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যেসব গাজাবাসী স্বেচ্ছায় অন্য দেশে চলে যেতে চায় তাদের যাওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন এ দখলদার। তথ্যসূত্র যুগান্তর।